স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেড এর মধ্যে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে মাল্টি ইয়ার ট্যারিফ MYT পিটিশন দাখিল করেছে। এটাতে তারা বলেছেন যে মাসুল বৃদ্ধি করতে হবে, বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করতে হবে, এই আবেদন জানিয়ে তারা পিটিশনটা দাখিল করেছেন। আমরা CPIM এর পক্ষ থেকে এই যে MYT যে ট্যারিফ পিটিশন সাবমিটেড বাই দ্য TSECL টু TREC, ত্রিপুরা ইলেকট্রিসিটি TRC, ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, এইটা আমরা উই হ্যাভ গন থ্রু, আমরা এটা বিশদে দেখেছি। আমরা দেখার পরে আমাদের পার্টির পক্ষ থেকে CPIM এর পক্ষ থেকে আমরা ক্যাটাগরিক্যালি এক এক করে এই বিষয়ে আমরা আমাদের মতামত আজকে দিয়েছি। TRC আজকে তাদের অফিসে শুনানির ব্যবস্থা করেছিলেন, সেই শুনানিতে আমরা অংশগ্রহণ করেছি, অন্যরাও ছিলেন। তো আমরা আমাদের বক্তব্যে যা বলেছি সেটাই আমরা আপনাদের সামনে এখন ব্যাখ্যা করব। আমার সঙ্গে ছিলেন নটরাজ দত্ত এবং শান্তনু দাস। আমরা তিনজন আজকে এই শুনানিতে আমাদের পার্টির তরফ থেকে বক্তব্য রেখেছি। তো প্রথম যে বিষয়টা আমরা বলেছি যে TSECL এর যে নিজস্ব উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার জেনারেশন, সেটা কমে গেছে। বামফ্রন্ট সরকারের সময়ে যে তিনটি প্রজেক্ট থেকে যা উৎপাদিত হতো, একটা হচ্ছে বড়মুড়া, রুখিয়া এবং ডম্বুর, সেখান থেকে 100-র বেশি মেগাওয়াট বিদ্যুৎ আসত, সেটা কমে গেছে 64%। আমাদের রাজ্যে সবটা মিলালে পরে সেটা আরো বেশি হবে কমে যাওয়াটা, কিন্তু TSECL এর নিজস্ব উৎপাদন 64% কমপক্ষে সেটা কমে গেছে। হোয়ারেজ আগের বছরগুলিতে TSECL বারবার বলেছে যে আমরা উৎপাদন বাড়াবো, এই TRCর কাছেই বলেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এতদিন পরে এখন এসে আমরা দেখছি যে 64% জেনারেশন সেখানে কমে গেছে। তো কমে গেলে, জেনারেশন কমে গেলে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে অন্য সূত্র থেকে, অন্য উৎস থেকে। তো অন্য জায়গা থেকে বিদ্যুৎ কিনে আনলে সেটার দাম বেশি হবে, এই বিদ্যুৎ ভোক্তাকে দিলে ভোক্তার উপরে এটা আর্থিক চাপ বাড়বে। তো এই জায়গাটাতে আমরা আপত্তি জানিয়েছি যে নিজেদের উৎপাদন বাড়ানো উচিত ছিল, পাশাপাশি কোনো নতুন প্রজেক্ট করেনি, আগের উৎপাদনটাই ধরে রাখতে পারেনি, কোনো নতুন কোনো প্রজেক্ট নেই, ফলে উৎপাদন বাড়ানোর সামনেও কোনো সুযোগ নেই। তো এই যে কমে গেল, এই কমার কারণে অতিরিক্ত দাম দিয়ে অন্য উৎস থেকে বিদ্যুৎ কেনার মাধ্যমে ভোক্তাকে দিলে পরে সে আর্থিক বোঝা ভোক্তার উপর পড়বে। এই জন্যই প্রশ্ন আসছে ট্যারিফ বাড়ানোর, মাসুল বৃদ্ধির। আমরা এটা সমর্থন করি না। কেন ভোক্তারা এই বাড়তি মাসুল দেবে? কেন TSECL জেনারেশন বাড়াবে না? কমলো কেন? এই জায়গাটার মধ্যে আমরা খুব জোর দিয়ে আলোচনা করেছি। নেক্সট হচ্ছে, আমরা বলেছি যে ট্রান্সমিশন বিজনেসের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন এবং জেনারেল কস্ট দেখা যাচ্ছে মোট 70 কোটি টাকা খরচ হচ্ছে। এটা প্রশাসনিক এবং সাধারণ খরচ TSECL এর। এর মধ্যে 7 কোটি টাকা এটা ANG এক্সপেন্স হিসেবে বলা হয়েছে আর কি, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জেনারেল কস্ট 7 কোটি 70 কোটি টাকার মধ্যে। অন্যান্য খাতেও খরচ হয়েছে 7 কোটি টাকা এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা বলছি এটা খুব বেশি। এটা হচ্ছে TSECL এর নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার, গাড়ি ঘোড়া বিভিন্ন তাদের যে খরচাপাতি আছে, এগুলো 7 কোটি টাকা। এটা আমরা বলেছি এটা কমানো উচিত।
এটার দায়িত্ব, এটার চাপ, আর্থিক চাপ ভোক্তার উপর চাপানো ঠিক না। এই জায়গাটাতে আমাদের অবজেকশন ছিল এবং আমরা বলেছি এটা মাথায় রেখে যদি এখন ভোক্তাদের উপর ট্যারিফ বাড়ানো হয় তাহলে এটা অন্যায়। তৃতীয়ত, এখানে ইন্ট্রা স্টেট ট্রান্সমিশন খরচ, এটাকে বলা হয় আর কি ইন্ট্রা স্টেট ট্রান্সমিশন খরচ, এটা হচ্ছে পার কিলোওয়াট অর ইউনিট, যাই বলি না কেন। সেই ক্ষেত্রে আমরা দেখছি 39.46 পয়সা এটা সেখানে আছে, হচ্ছে 39.46 পয়সা তারা দেখাচ্ছে, বলছে যে এটা মানে এখন এটা দিতে হবে, এটা ভোক্তাকে দিতে হবে, এটা ভোক্তাকে দিতে হবে 39.46 পয়সা। তো আমরা বলেছি এটা কেন, এটা আনজাস্টিফাইড, এটা ভোক্তা দেবে কেন? এটা তো টিএসিসিএল এর নিজস্ব ব্যাপার, এটা তো ভোক্তা দেবে না। কারণ হচ্ছে কি, এই যে টিএসিসিএল যে মানে এটা যে ব্যবহার করছে ট্রান্সমিশনের যে বিষয়টা, এটা গভর্নমেন্টের ফান্ডিং এর উপরে এটা হয়েছে এবং গ্র্যান্টের উপরে হয়েছে। এই ক্ষেত্রে তাহলে মানে কনজিউমাররা কেন দেবে? এটা আনজাস্টিফাইড, এটা আমরা বিরোধিতা করেছি। এটা ভোক্তাদের উপর চাপানো ঠিক হবে না। তারা ভোক্তাদের উপরে মানে এটা ভোক্তাদের কাছ থেকে তোলার তারা পরিকল্পনা করেছে আর কি। নেক্সট হচ্ছে টিএসিসিএল বলছে ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এটা বলছে 2023-24 এটা কমপ্লিট, কিন্তু এই স্টেটমেন্ট তারা শো করেনি, জমা দেয়নি। তাদের যে এমওআইটি পিটিশন তার মধ্যে তার কোনো উল্লেখ নেই। হ্যাঁ, তো না থাকলে পরে ভোক্তা বুঝবে কি করে? এটা কি করে আমরা আন্দাজ করব? এই যে অ্যাকাউন্ট তারা বলছে কমপ্লিট এবং এটার এই অনুযায়ী যে তারা ট্যারিফ বাড়ানোর দাবি করছে, তো এটা কাস্টমার কি করে বুঝবে? কাস্টমারের সামনে তো অ্যাকাউন্ট নেই, অডিটেড অ্যাকাউন্ট, এটা তো রাখা হয়নি। এই জন্য আমরা বলেছি এটা ফাইনাল দেওয়া উচিত ছিল, তখন এটা জাস্টিফিকেশন আছে কিনা আমরা বলতে পারতাম। এটা না দিয়ে মুখে বলে দেওয়া হচ্ছে কমপ্লিট আর ফাইনাল দেওয়া হলো না, আমরা বলেছি এটা আনজাস্টিফাইড, ট্যারিফ বাড়ানোর সুপারিশ তার উপরে করা ঠিক নয়। এটা নেক্সট আমাদের সবগুলো দাবি আমরা এইভাবে ক্যাটাগরি আমাদের মানে নজরে এসছে সেটা উল্লেখ করে বলেছি। বছর বছর কস্ট অফ অপারেশন অ্যান্ড মেনটেনেন্স এখানে বলা হয়েছে। এই ক্ষেত্রে একটা মানে এই ক্ষেত্রে বলতে গিয়ে টিএসিসিএল বলছে যে এটা ফ্র্যাঞ্চাইজির হাতে দেওয়ার পরে এটা ONM বলা হচ্ছে, এটাকে ONM, দ্যাট মিনস কস্ট অফ অপারেশন অ্যান্ড মেনটেনেন্স। তো যদি ফ্র্যাঞ্চাইজির কাছে দিয়ে থাকে তাহলে খরচ কমার কথা টিএসিসিএল এর। কর্মচারী রিটায়ারমেন্টে গেছে, তাদের বেতন ভাতা কমেছে, নূতন নিয়োগ নেই। তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে এই ক্ষেত্রে তো খরচ কমার কথা, এখানে বাড়তি ব্যয় আসছে কোত্থেকে? এটা তো গ্রহণযোগ্য না। কাজেই আর এই সম্পর্কে তথ্য এমআইটিতে নেই, এমওআইটিতে নেই, না থাকার কারণে এটা গ্রহণযোগ্য না। এই যে বাড়তি ট্যারিফ বাড়ানোর যে প্রস্তাবটা আর কি, এটা গ্রহণযোগ্য না। এটা আমরা বলেছি যে এটা আমাদের অবজেকশন আছে। টাইম অফ ডে ট্যারিফ প্রপোজাল ফর হাইক, এইটা একটা পয়েন্ট হচ্ছে, যদি কোনো ভোক্তা, এটা কোনো শিল্প সংস্থা হতে পারে, কোনো বাণিজ্য সংস্থা হতে পারে, কোনো এমনিতে কোনো কনজিউমার হতে পারে, যখন যদি পিক আওয়ারে যদি কোনো ইন্ডাস্ট্রি এবং কোনো বাণিজ্য সংস্থা যদি 10 কিলোওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে, তখন তাকে বা সমান বা বেশি 10 কিলোওয়াটের সমান বা বেশি বিদ্যুৎ ব্যবহার করে, তখন তাকে দিতে হবে 140% তার বাড়বে বিল, প্রস্তাব করছে টিএসিসিএল। এ সাংঘাতিক। আর কনজিউমারের ক্ষেত্রে এই পিক আওয়ারে যদি 10 কিলোওয়াট থেকে বেশি হয় বা সমান হয়, মানে কনজিউম করে আর কি, তাহলে দিতে হবে 110% বেশি। একটা হচ্ছে 140% বেশি বাড়বে, আর হচ্ছে 110% বাড়বে। এটা তো মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা ত্রিপুরা রাজ্যে এমনিতেই শিল্প নাই,
বাণিজ্যের অবস্থা বেহাল, সমস্ত রুগ্ন হয়ে আছে, এটা আমরা সবাই জানি। এর মধ্যে যদি এই অবস্থা হয়, বিদ্যুতের বিল 140% বাড়ে, আর অন্যান্য ভোক্তাদের ক্ষেত্রে 110% যদি বাড়ে, তাহলে এটা কি হচ্ছে? এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, এটা আনজাস্টিফাইড, এবং এটা আমরা রিজেক্ট করতে বলেছি। আমরা বলছি না, এটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এটা এরপরে যে বিষয়টা আমরা রেখেছি যে TSECL তারা এগ্রিগেট রেভিনিউ রিকোয়ারমেন্ট, ARR বলে এটাকে, এই ক্ষেত্রে তারা একটা টাকা আর কি 1447 কোটি টাকা বলছে এটা তাদের লাগবে। টেকনিক্যালি এটা হচ্ছে এগ্রিগেট রেভিনিউ রিকোয়ারমেন্ট, এটা 23-24-এ। এটাও কিন্তু ফাইনাল, এটা বলছে লাগবে। হ্যাঁ, এটা কিন্তু বছরটা চলে গেছে, এবং এটাও কনজিউমার থেকে তুলতে হবে। কনজিউমার এই দায় দেবে কেন? এগ্রিগেট রেভিনিউ রিকোয়ারমেন্টের দায় 447+ crore রুপিস, এটা ভোক্তারা কেন দেবে? ভোক্তাদের কাছ থেকে তোলার এটা আমরা বলবো এটা একটা কৌশল। এই কৌশলটাকে অপকৌশলই বলা হবে। আমরা এর বিরোধিতা করেছি। আমরা বলেছি কনজিউমারদের কাছ থেকে এটা তোলার পরিকল্পনা সম্পূর্ণ অন্যায়, এবং এর সপক্ষে যেটা আমরা তোলার কারণও আছে, অ্যাকাউন্টস যে অডিট করা, অডিটেড অ্যাকাউন্টস, এরকম কোনো তথ্যও নাই। এই যে টাকাটা বলেছি, তার যে অডিটেড অ্যাকাউন্টস, এটা দেওয়া হয়নি ওই MOIT পিটিশনের মধ্যে। না থাকার কারণে আমরা বলেছি 1447 কোটি টাকা কমপক্ষে এটা কেন ভোক্তাদের কাছ থেকে তোলা হবে, কেন ভোক্তারা দেবে? এই জায়গাতে আমাদের অবজেকশন। নেক্সট আমরা কতগুলো সংক্ষেপে কতগুলি বিষয় রেখেছি, আমি অ্যাট এ গ্ল্যান্স বলে দিচ্ছি। এটা হচ্ছে AT&C লস, এর কোনো তথ্য নাই, অতএব এটা গ্রহণযোগ্য না। বিলিং এর ক্ষেত্রে এফিসিয়েন্সি নেই, ইনএফিসিয়েন্সি, কাজে এফিসিয়েন্সিতে ঘাটতি আছে, যার ফলে TSECL লস হবে। এটা ভোক্তারা দায়িত্ব নেবে না। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যে বিজনেস, তার যে অডিটেড অ্যাকাউন্ট, তথ্য ডেটা সহ নেই। হ্যাঁ, অডিটেড অ্যাকাউন্ট তো নেই, ফলে এটা কি করে গ্রহণযোগ্য হতে পারে, এটা বলেছি। তারপরে আমরা বলেছি TSECL এর প্রশাসনিক দক্ষতা কম। প্রশাসনিক দক্ষতা কমেছে বলেই উৎপাদন কমছে, পাওয়ার জেনারেশন কমেছে। এখানে আমরা একটা উল্লেখ করেছি, TSECL এর মধ্যে যারা কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা আছেন, তাদের গুণ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। তারা কাজ করতে তৈরি, কাজ করবেন, ঠিক আছে, কিন্তু তাদের তো পরিচালিত করতে হবে, সেভাবে পরিকল্পনা থাকতে হবে TSECL এর, সরকারের, সেইভাবে তাদেরকে কাজের সুযোগ দিতে হবে, এবং সেখানে প্রচুর পদ খালি আছে, সেগুলো দেখতে হবে গভর্নমেন্টের। তো দক্ষতা তো এমনিতে পারবে না, যারা আছে তাদেরকে দোষারোপ করে তো লাভ নেই। সেখানে যারা কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা আছেন, তারা চেষ্টা করেন, এ কথাটা আমরা উল্লেখ করেছি। করার পরেও আমরা বলেছি যে TSECL এর দক্ষতা সেখানে দেখাতে পারছে না, নানা কারণ। এই কজেসগুলো তো আমাদের কাছে সবগুলো নেই, তো আমাদের কাছে যেগুলো মনে হয়েছে সেগুলো আমরা উল্লেখ করেছি নানাভাবে। এবং সেখানে আমরা বলেছি অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, এটা বলেছি। আর বহু অনাদায়ী বিল আছে, সেই বিলগুলো এটা সরকারি এবং আধা সরকারি ক্ষেত্রে প্রচুর পরিমাণ, সেগুলো আদায় করতে হবে, এবং 100% বিলিং করতে হবে, এবং সঠিক সময়ে টাকা তুলে আনতে হবে। অপটিমাম পাওয়ার জেনারেশন করতে হবে, ম্যাক্সিমাম পাওয়ার জেনারেশন করতে হবে। কারণ ওই যে 3টা প্রজেক্ট, ওই 3টা প্রজেক্টের উৎপাদন ক্ষমতা অনেক বেশি, কিন্তু TSECL পারছে না। এই ক্ষেত্রে তো আমরা বললাম দক্ষতার অভাব, এটা বাড়াতে হবে। এবং সঙ্গে আমরা বলেছি নতুন প্রজেক্ট করা উচিত জেনারেশন বাড়ানোর। লেফট ফ্রন্টের আমলে যে প্রজেক্ট ছিল, তারপরে আর কোনো প্রজেক্ট নেই। হ্যাঁ, সেখানে হয়নি প্ল্যান্ট নতুন পাওয়ার জেনারেশনের জন্য। এটা একটা বড় দুর্বলতা করতে হবে, এবং করতে গিয়ে আমরা বলেছি এটা জনগণকে সামিল করতে হবে। TSECL, জনগণ, পুলিশ, এবং সেই জায়গার মধ্যে অন্য যারা আছে সবাইকে নিয়ে সম্মতির ভিত্তিতে, এলাকা ভিত্তিক, এটা দেখে দেখে সেটা লস কাভার করার জন্য। বিদ্যুৎ চুরি হলে পরে প্রশ্নটা এসেছিল, হ্যাঁ, অন্যরাও বলেছে, কেউ আমরা বলেছি যে নিশ্চয়ই এই ক্ষেত্রে সততা থাকা উচিত। এই ক্ষেত্রে TSECL উদ্যোগ নিলে CPIM আমরা অলওয়েজ রেডি টু হেল্প, অ্যাসিস্ট, এটা আমরা কোঅপারেট করব।
এটা আমরা বলেছি। অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যেটাকে বলা হয় টিএনডি লস, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে টিএনডি লস। এই লস 2024-25 হয়েছে মানে 26.28%। এটা হচ্ছে এস্টিমেটেড। তো আমরা বললাম এটা তো চলে গেছে বছর, এই ক্ষেত্রে একই কথা। তো এটা চলে গেছে, তাহলে এটা এস্টিমেটেড কেন? এটা তো ফাইনাল বলা যেতে পারে। এবং গত বছরের হিসাব ফাইনাল দেখানো যাবে না কেন? এটা দেখানো উচিত। এবং এত বেশি বিদ্যুৎ অপচয় হচ্ছে বিভিন্নভাবে, এটা তো ঠিক না। এই অপচয় বন্ধ করা উচিত, এটা আমরা বলেছি। এবং তার পাশাপাশি আমরা এই কথাও বলেছি, এই লসটা যদি কম হয়, মানে বিদ্যুৎ অপচয় যদি কম হয় বা নানাভাবে লস যদি কম হয়, তাহলে পরে তার যে এখন ট্যারিফ বাড়িয়ে সেটাকে গ্যাপটাকে পূরণ করা, যেটা ইনডাইরেক্টলি ভোক্তার উপর পড়বে, এই প্রশ্ন উঠত না। এই জায়গাটাতে আমরা অবজেকশন দিয়েছি। আমরা বলেছি টিএনডি লস কমাও এবং ট্যারিফ বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করো, এই হচ্ছে ব্যাপার। এটিএনসি বলে একটা বিষয় আছে লস, এই ক্ষেত্রে এগ্রিগেট টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল লস। এগ্রিগেট টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল লসের ক্ষেত্রে এই যে টিএসিসিএল নীরব, এই ক্ষেত্রে তারা কিছু বলছে না, নীরব, কিন্তু লস আছে বলছে। তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে কমার্শিয়াল লসের কথা বলা হচ্ছে, এটার উল্লেখ করা উচিত ছিল। এমওআইটি পিটিশনে এটা নেই, ইনকমপ্লিট এবং এটা আনজাস্টিফাইড। এটাকে দেখিয়ে সেখানে ট্যারিফ বাড়ানোর যুক্তি, তার কোনো যৌক্তিকতা নেই। এই জন্য আমরা টিইআরসি, ত্রিপুরা ইলেকট্রিক্যাল রেগুলেটরি কমিশনের যিনি চেয়ারম্যান, আজকে যিনি মানে বিচারক হিসেবে চেয়ারে ছিলেন, যার বরাবর উদ্দেশ্যে আমরা আমাদের আবেদনগুলো রেখেছি, দাবিগুলো রেখেছি, সাবমিশনটা ছিল আমাদের, ওনার কাছে আমাদের বক্তব্য ছিল যে আপনি হস্তক্ষেপ করুন, হ্যাঁ হস্তক্ষেপ করে এটা সলভ করুন। এই আবেদন আমরা রেখেছি। সেখানে কেন ভোক্তা এর দায় নেবে? এটিএমসি লসের ক্ষেত্রে যে উল্লেখ না থাকায় টিইআরসির কাছে টিএসিসিএল এর যে আবেদন, তারও কোনো ভিত্তি নেই, এটা আমরা সরাসরি বলেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 13তম রিপোর্টে এবার আমরা দেখলাম যে ত্রিপুরার যে টিএসিসিএল এর যে পজিশনটা আর কি স্থান, এটা হচ্ছে গ্রেড পেয়েছে সি গ্রেডে আছে, এবং 52-র মধ্যে তার পজিশন হচ্ছে 41, তাদের রিপোর্ট অনুযায়ী 41। এটা আমরা বলেছি এটা শকিং। এটা তো টিএসিসিএল এর পারফরমেন্স নিম্নগামী মনে হচ্ছে, এটাই তো শো করে, তথ্যই তো কথা বলে। টিএসিসিএল এর পারফরমেন্স তো ভালো না, তো দক্ষতা নাই বলেই পজিশনটা এরকম গ্রেড সি, এবং আউট অফ 52 পজিশন হচ্ছে 41। তো এই জায়গাটাতে আমরা এটা উল্লেখ করেছি, করে বলেছি যে এটা কিন্তু স্বাস্থ্যের লক্ষণ না টিএসিসিএল এর। নেক্সট হচ্ছে বিল, 25% বিল আদায় হয় না। তো বিলিং যদি 25 আদায় না, মানে বিলিংই হয় না, 25% বিলই হয় না। তো 25% যদি বিল না হয়, তাহলে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটার দায়িত্ব কে নেবে? এখন টিএসিসিএল যদি ট্যারিফ বাড়িয়ে এই যে বিল করার ক্ষেত্রে 25% যে হয় না, এটা যদি এখন ভোক্তাদের কাছ থেকে আদায় করতে যায়, মানে ট্যারিফ বাড়িয়ে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই আবেদনটা আমরা সেখানে রেখেছি। এবং এটাও 13th মানে যে অ্যানুয়াল রিপোর্ট, এই রিপোর্টে এটা কিন্তু উল্লেখ আছে। যদি 10% বিলিং হতো, এটা আমরা লাস্টে এটা বলেছি, এই ক্ষেত্রে যদি 10% বিলিং হতো, তাহলে ট্যারিফ বাড়ানোর প্রশ্নই উঠতো না। কারণ 25% বিলিং না হওয়া তো মানে প্রচুর টাকা পয়সার ব্যাপার, এটা আমরা উল্লেখ করেছি। নেক্সট হচ্ছে টিএসিসিএল 5টা ফ্র্যাঞ্চাইজির হাতে 5টা ডিভিশন দিয়েছিল, এর মধ্যে একটা বোধহয় চলে গেছে, 4টে আছে। এখন এই যে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যে বিজনেসটা টিএসিসিএল এর, এখানে ত্রিপাক্ষিক হচ্ছে, ভোক্তা, ফ্র্যাঞ্চাইজি, টিএসিসিএল। এখন ভোক্তারা ফ্র্যাঞ্চাইজিকে ইউনিট প্রতি সেখানে দিচ্ছে 7.99 পয়সা দিচ্ছে আর কি, 7.99 এই হিসাবে আমরা বলছি দিচ্ছে। এখন এই যে টাকা দিচ্ছে, মানে টিএসসি কি বলে আপনার ফ্র্যাঞ্চাইজিকে দিচ্ছে ভোক্তারা,
এখন ফ্র্যাঞ্চাইজি টিএসিসিএল কে কত টাকা দিচ্ছে এটার কোনো উল্লেখ নেই, তার কোনো অ্যাকাউন্টও নেই। এটা তো একটা বড় ধরনের কোশ্চেন। ভোক্তারা দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিকে 7.99, তো ফ্র্যাঞ্চাইজি কত দিচ্ছে বা আদৌ কি দিচ্ছে না না দিচ্ছে তার রিপোর্ট কোথায়? তার উল্লেখ এমওআইটি পিটিশনে নেই। না থাকার কারণে আমরা সন্দেহ প্রকাশ করেছি। আমরা বলেছি লস এবং প্রফিট এই বিজনেসটা যে করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে, এটা কি এই ক্ষেত্রে ক্রিস্টাল ক্লিয়ার কোনো ছবি নাই, ভোক্তারা জানে না এটা, এবং এমওআইটি পিটিশনেও তার কোনো উল্লেখ নেই। আমি উল্লেখ করলামই মাত্র। এই জন্য আমরা বলেছি যে ট্যারিফ বাড়ানোর যৌক্তিকতা এই ক্ষেত্রে ভোক্তারা নিশ্চয়ই বুঝবেন না, বুঝার কথাও না, তথ্য নেই, বুঝবেন কি করে? কাজেই টিএসিসিএল এর এই ট্যারিফ বাড়ানোর প্রস্তাব এই ক্ষেত্রে আমরা মানে মানে ডিনাই করেছি। আমরা বলছি না, এটা হতে পারে না। এমওআইটি পিটিশন আরেকটি ক্ষেত্রে নীরব। এটা হচ্ছে টিএসিসিএল এর থেকে এই ফ্র্যাঞ্চাইজিগুলো যে বিদ্যুৎ নিচ্ছে এটাকে বলা হয় মিটারিং সিস্টেম। ওই যে মিটারিং এর জায়গাটা টিএসিসিএল এর, যেখান থেকে ফ্র্যাঞ্চাইজি বিদ্যুৎ নিচ্ছে, এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে এই যে পাওয়ারটা নিচ্ছে আর কি, এইখানেও মিটারিং এর ত্রুটি আছে কি নাই সেটাও তো বোঝা যাচ্ছে না, কারণ এই ক্ষেত্রেও তো কোনো তথ্য নেই। না থাকার কারণে বোঝা যাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো টিএসিসিএল থেকে যে মিটারিং থেকে নিচ্ছে আর কি বিদ্যুৎটা, এটা কি হারে নিচ্ছে, কদ্দূর নিল, আদৌ বিলিং হলো কিনা ক্লিয়ার না। ফলে এর উপর ভিত্তি করে যদি ট্যারিফ বাড়ানোর প্রস্তাব হয়, হচ্ছে যেটা বলাও হচ্ছে সেটা হচ্ছে আনজাস্টিফাইড। নেক্সট আমরা বলেছি এমওআইটি পিটিশন, এটাতে উল্লেখ নেই যে পেন্ডিং বিল। যখন ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হয় ডিভিশনের দায়িত্ব, তখন অনেকগুলো বিল অনাদায়ী ছিল, পেন্ডিং ছিল, যেই বিলগুলো টিএসিসিএল তোলার কথা ছিল, কিন্তু ততক্ষণে তো সেই ডিভিশনের দায়িত্ব ফ্র্যাঞ্চাইজির হাতে চলে গেছে। তাহলে ওই বিলের টাকা অর্থ কে তুলল? হয় ফ্র্যাঞ্চাইজি তুলেছে, কারণ তারা তুলে টিএসিসিএল কে দিয়েছে কিনা, টিএসিসিএল তো তুলতে পারেনি যখন। আর যদি টিএসিসিএলই তুলে থাকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে, সেটা কি আদৌ হয়েছে কি না, বা কে তুললো, কত টাকা তুললো, এই ব্যাপারেও কোনো এমআইটি পিটিশনের মধ্যে উল্লেখ নেই, যেটা টিএসিসিএল টিআরসির কাছে জমা দিয়েছে, যার ভিত্তি করে দাঁড়িয়ে আমরা কথা বলছি। কাজে এই ক্ষেত্রে আমরা বলেছি এটা অস্পষ্ট, এর মধ্যে অ্যাম্বিগুইটি আছে এবং এটা আমরা অস্পষ্টতার কারণে আমরা বলেছি যে